বাংলা সাহিত্যের কিছু অভাবনীয় গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প কুঠির দেশ। আজ আপনাদের জন্য যে গল্পটা আমরা এনেছি তা লেখক তাপস ঘোষের লেখা পারমাদানে একটি রাত। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকলে তা একদমই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজকের গল্প লেখক তাপস ঘোষের লেখা পারমাদানে একটি রাত। তাপস ঘোষের জন্ম কলকাতার বিরাটি অঞ্চলে 1975 সালের 20 আগস্ট। উনি পড়াশোনা করেছেন খলিশাকোটা আদর্শ মহাবিদ্যালয়, তারপর মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ কলেজে। পেশায় একজন অঙ্কন শিক্ষক হলেও লেখালেখি করেন কিছু কবিতা এবং ছোট গল্প। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও ভালোবাসেন। শুরু হচ্ছে আজকের গল্প পারমাদানে একটি রাত। আজকে অফিস ক্যান্টিনে আড্ডা জমে উঠল রায়বাবুকে ঘিরে। রায়বাবু সদ্য ছুটিতে বেরিয়ে এসেছেন এক জায়গা থেকে। সেইখানের এক অনবদ্য অভিজ্ঞতার কথা আজ আমাদের বলবে বলে ঠিক করেছেন। তো লাঞ্চ টাইমে আমরা সবাই রায়বাবুকে ঘিরে বসে রইলাম। উনি শুরু করলেন ওনার গল্প। গত মঙ্গলবার আমি, আমার মাসির ছেলে বিকি আর আমার বোনের ছেলে মানে আমার ভাগ্নে গুড্ডু, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম পারমাদান ফরেস্ট অঞ্চলের উদ্দেশ্যে। শুরুতেই বলে রাখি, বয়স ও সম্পর্কে এই দুজন আমার থেকে ছোট হলেও আমাদের সম্পর্কটা ভীষণই বন্ধুত্বপূর্ণ বরাবরই। তাই আমরা তিনজন মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এমন অব্বিক জায়গার প্রান্তরে। বিরাটি থেকে বনগা লোকাল ধরে বনগা পৌঁছে তারপর ওখান থেকে বাসে করে পৌঁছালাম পারমাদান ফরেস্টের সামনে। পারমাদান ফরেস্ট, যা বিভূতিভূষণ অভয়ারণ্য নামেও পরিচিত। প্রতিবারের ন্যায় এবারেও আমার বউ আর মেয়ে জেদ ধরেছিল আমাদের সঙ্গ নেবে। না, সেটা এবারেও হয়নি। পারমাদানের সামনে পৌঁছে দেখতে পেলাম এক বিশাল বড় গেট। গেটে বড় বড় করে লেখা বিভূতিভূষণ অভয়ারণ্য। চারিদিকে উঁচু উঁচু সব গাছ, পাখিদের কিচিরমিচির আর মিষ্টি একটা হাওয়া বয়ে চলেছে। এরপর আমরা তিনজন উঠে পড়লাম আমাদের রিসর্টের পাঠানো একটা গাড়িতে। রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। বিকি বলল, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, কি বলিস দাদা? আমি বললাম, হ্যাঁ সুন্দর তো বটেই। গুড্ডু বলে উঠল, চোখ তো শুধু সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। আজ বড্ড এই লাইনটার কথা মনে পড়ছে, বুঝলে? বিকি বলল, প্রকৃতি মানুষকে সাহিত্যিক বা কবি সবই বানাতে পারে, বুঝলি? আমি বললাম, এবার কাব্যি করা ছেড়ে মন দিয়ে বাইরে সৌন্দর্যটা দেখ। রিসর্টে আমরা তিনজনের জন্য একটা ট্রিপল বেডের রুম নিয়েছিলাম, বেশ বড় সড়ো দেখে। রিসর্টে ঢুকে আমি বললাম, ব্যাগটা রিসর্টের লোকদের দিয়ে ওপরে তুলিয়ে দিচ্ছি, তোরা আয়, আমরা একেবারে নিচের রেস্টুরেন্টটা থেকে ব্রেকফাস্টটা করে নে, না হয় ঘরে গিয়ে ফ্রেশ হওয়া যাবে। বিকি, আমি আর গুড্ডু তিনজনে ব্রেকফাস্ট সেরে ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে আমি ওদের দুজনকে বললাম, তোরা দুজন ফ্রেশ হয়ে নে আগে, তারপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হব। গুড্ডু বলল, আচ্ছা আমি তাহলে আগে যাই, নয়তো বিকি গিয়ে 1 ঘন্টা লাগাবে। বিকি বলল, হ্যাঁ হ্যাঁ তুই আগে যা। গুড্ডু বাথরুমে ঢুকেই ঠিক 10 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি রে, এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলি? গুড্ডু বলল, না আসলে আমি একটু পরে ফ্রেশ হব, আগে বিকি গিয়ে ফ্রেশ হয়নি। সেই শুনে বিকি বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে। কিন্তু অবাক হলাম এটা দেখে যে বিকিও ঠিক ওরকম 10 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো। আমি বললাম, কি রে তোর আবার কি হলো,
1 ঘন্টা সময় না লাগিয়ে 10 সেকেন্ডে বেরিয়ে আসলি, শরীর খারাপ লাগছে নাকি? ভিকি বলল, না রে দাদা, শরীর ঠিকই আছে, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর আমি যাচ্ছি। অগত্যা সেই আমি বাথরুমে গেলাম ফ্রেশ হতে। বাথরুমটা দেখেই চমকে উঠলাম। বেশ বড়সড় বাথরুম, কি সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেন আকর্ষণ হলো এখানে একটা বাথটাবও আছে, বেশ সুন্দর বাথটাবটা। বাথরুমের একটা কল খুললাম হাত মুখ ধোয়ার জন্য। মুখ হাত পা ধুতে ধুতে হঠাৎ নাকে এলো একটা সুন্দর ফুলের গন্ধ, ঠিক যেমন দামি বডি সোপ গুলোর হয়। কিন্তু আমরা তো বাড়ি থেকে আনা কোনো জিনিসই এখনো বার করিনি ব্যাগ থেকে। মুখটা টাওয়ালে মুছে আমার চোখ পড়ল বাথটাবটার দিকে। বাথটাবটার দিকে তাকিয়ে যেন শীতধারা দিয়ে একটা ঠান্ডা বরফ নেমে গেল আমার। আমি কি দেখছি? বাথটাবে শুয়ে আছে একটা বছর 25-এর মেয়ে। জলের বদলে সে ভেসে আছে রক্তের মধ্যে। সারা মুখে লেগে আছে চাপ চাপ রক্ত, কিন্তু তার চোখ দুটো খোলা, বিস্ফারিত, যেন সে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। চোখের আমার পলক পড়তেই আর কিচ্ছু দেখতে পেলাম না, না সেই রক্তে ভরা বাথটাব, না সেই মেয়েটার মৃতদেহ। সব যেন আগের মতো নর্মাল, সাধারণ হয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে বেরিয়ে এলাম বাথরুম থেকে। বেরিয়ে আমরা তিনজনের মুখের দিকে তাকিয়ে আছি দেখে পিকি বলল, দাদা, তার মানে আমি যা দেখেছি তোরাও ঠিক তাই দেখেছিস, তাই তো? আমরা সম্মতি জানালাম। গুড্ডু বলল, আমাদের এক্ষুনি এই হোটেল ছেড়ে চলে যেতে হবে, এখানে আর 1 মুহূর্তও থাকাটা নিরাপদ বলে মনে হয় না আমার। আমি বললাম, না রে, এখন হোটেল ছেড়ে যাওয়া সম্ভব নয়, আমরা সব পেমেন্ট অ্যাডভান্সে করে দিয়েছি। এখন যদি আমরা এখান দিয়ে চলে যাই অনেক লোকসান হয়ে যাবে। বিকি বলল, এমনিতেও আমরা ওই দৃশ্যটা কিন্তু দেখেছি শুধু কয়েক মুহূর্তের জন্য, তারপরেই সবকিছু সাধারণ হয়ে গেছে আবার আগের মতো। তাই আমার মনে হয় না ভয় পাওয়ার মতো আর কিছু হবে। আমি বললাম, হ্যাঁ, আর এমনিতেও আমাদের রুমও চেঞ্জ করা যাবে না। চেক ইনের সময় ম্যানেজারের থেকে শুনছিলাম আজকে নাকি পুরো হোটেল বুক আছে, কাস্টমারদের এত রাশ চলছে আজকাল। গুড্ডু বলল, তাহলে এখন কি করব? আমি বললাম, কিচ্ছু করব না। আমি রিসর্টে ঢোকার সময় আমাদের রুমের বাইরেই ডান দিকে এই রিসর্টের 2টো কমন বাথরুম দেখেছি, ওখানেই সব কাজ সারা যাবে। এবার শিগগিরই রেডি হয়ে নে, চল একটু ঘুরে আসি, মাইন্ড ফ্রেশ লাগবে। তারপর সারাদিন ঘুরে রাতে হোটেলে ঢুকে খেয়ে ঘরে এসে যে যার মতো শুয়ে পড়লাম। শরীর এতই ক্লান্ত ছিল যে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে একবার ঘুমটা ভেঙে গেল জলের তেষ্টায়। ঘুম ভাঙতেই আচ্ছন্ন অবস্থায় থাকা সত্ত্বেও একটা খটকা লাগলো। কি ব্যাপার? পুরো ঘর নিস্তব্ধ হলেও কেমন যেন একটা অস্বস্তি লাগছে। ঘরের জানলা দরজা সব বন্ধ, কিন্তু ঘরে একটা ঠান্ডা হাওয়া যেন চারিদিকে মিশে আছে। আরে, এটা কি দেখছি আমি? ঘরে একটা নীল রঙের লাইট ল্যাম্প জ্বলছে ঠিকই, কিন্তু ঘরে হালকা নীল আলোর বদলে যেন একটা কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে আছে। ঠিক যেন মনে হচ্ছে ওই নীল ল্যাম্প দিয়েই বেরোচ্ছে কালো কালো জমাট বাঁধা অন্ধকারের চাক, আর সেটা ভরিয়ে দিচ্ছে পুরো ঘরটাকে। হঠাৎ একটা জিনিসে চোখ পড়তে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমাদের ঘরের বাথরুমের দরজাটা খোলা, সাদা আলো জ্বলছে সেখানে। সেই আলোই এসে পড়েছে আমাদের ঘরের মেঝে। ঠিক তখন আবছা অন্ধকারে দেখতে পেলাম
এক মেয়ের ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে মুখ বের করে বাথরুমের ভিতর থেকে। আমার শির দ্বারা দিয়ে যেন একটা বরফের চাই নেমে গেল। অন্ধকারে যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সে ছায়ামূর্তির চোখ স্থির, তারও দৃষ্টি আমার দিকে। তোমরা বুঝতে পারছো তখন আমার কি অবস্থা? না, এ জগতের কোনো মানুষের এমন পাশবিক চাহনি হতে পারে না। মনে মনে এইসব ভাবছি, হঠাৎ বিকির গলা শুনতে পেলাম, দাদা লাইটের সুইচটা তোর খাটের ওই পাশেই, যে করে হোক লাইটটা জ্বালা। খেয়াল হলো তার মানে গুড্ডু আর বিকিও জেগে গেছে এখন। এটা ভেবে মনে একটু বল পেলাম। সেই ছায়ামূর্তির চোখ যেন আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, কিন্তু লাইটটা জ্বালাতে হলে আমায় যে খাট থেকে নামতে হবে, নয়তো সুইচ বোর্ড অব্দি হাত যাবে না। আর খাট থেকে নেমে যাওয়ার মতো সব শক্তি যেন আমার লোভ পেয়েছে তখন। হঠাৎ খেয়াল হওয়ায় বিছানার পাশ থেকে সেলফি স্টিকটার সাহায্যে লাইটটা জ্বালালাম। কিন্তু এ কি, কোথাও তো কিছু নেই। না আছে সেই ছায়ামূর্তি, না আছে সেই জমাট বাঁধা কালো কালো ধোঁয়া। বিকি বলল, না দাদা, এই রুমে থাকা আমাদের ঠিক হবে না। পয়সা খরচা হলে হোক, আমরা কালই এখান থেকে বিদায় নেব। গুড্ডু বলল, এখানে থাকলে নির্ঘাত মারা পড়তে হবে আমাদের। আমি বললাম, কাল সকালেই আমরা ঘর বদলে নেব, চিন্তা করিস না, এবার তোরা ঘুমিয়ে পড়। এই বলে তো শুয়ে পড়লাম বিছানায় ঠিকই, কিন্তু ঘুম কারো চোখেই আর এলো না। সকাল হতে না হতেই আমরা তিনজন দেখা করতে গেলাম আমাদের রিসর্টের ম্যানেজারের সঙ্গে। ওনাকে কালকে রাতে সমস্ত ঘটনা জানানোর পর উনি বললেন, প্লিজ স্যার, মাফ করবেন, এই রুমটা গত 1 মাস ধরে বন্ধ ছিল। এই সময় পাবলিক রাস্তায় খুলতে বাধ্য হই। আপনারাই প্রথম কাস্টমার ওই রুমের। আসলে আজ থেকে 1 মাস আগে কলকাতা থেকে একটি প্রেমিক প্রেমিকার যুগল বেড়াতে আসে। একদিন ওই যুগল থাকার পর পরের দিন বেলা অবধি রুম সার্ভিসের লোকেরা সাড়া নেওয়া পাওয়ায় সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। ঢুকে দেখা যায় ঘরে কেউ নেই। সবার মাথায় তখন চিন্তা চলে আসে। সারা ঘর খুঁজে লাস্টে দেখা যায় বাথরুমের দরজা খোলা, আর সেই বাথরুমের বাথটাবে পড়ে আছে ওই মেয়েটিরই মৃতদেহ। জল রক্তে লাল, তার সারা মুখে রক্তের চাপ চাপ দাগ, যেন ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে। বাথরুমের ভাঙা কাজ থেকে স্পষ্ট হওয়া যায় যে ওই কাজ তার প্রেমিকই করেছে। এই বলে রায়বাবু একটু থামলেন, তারপর বললেন, ভালোবাসা যেমন মায়াবী হয়, ঠিক তেমনই এই ভালোবাসার আড়ালে থেকে যাওয়া মায়াটাও বুঝতে হয়। তাই গায়ে মায়ার জাল বুনে তোমাকেই স্বীকার করবে, আর কেই বা তোমার ভালোবাসার মায়ায় মুগ্ধ হবে, তা বোধহয় স্বয়ং ঈশ্বরেও জানে না, বুঝলে? আপনারা শুনছিলেন আজকের গল্প তাপস ঘোষের লেখা পারমাদানে একটি রাত। গল্প পাঠে শিবা।